এত বড় সাহস, তুই একটা রিক্সা হলে আমার গালে সর মারলি? হ্যাঁ মারছি, এই জন্য মারছি একটা মাইয়া মানুষকে কেমনে সম্মান করতে হয় এইটা আপনি জানেন না। এই যে টাকা, আপনি যে এইভাবে টাকাটারে ফিক্কা মারলেন, এই টাকা মানুষ কত কষ্ট করে ইনকাম করে এইটা আপনি জানেন? এই সাইন তুমি করবে না। তো কেন? আলিফ ভাই, ডিলটা বললাম ভাই একদম ফার্স্ট ক্লাস, আপনার আমার দুইজনেরই বেনিফিট। এই সাইন তুমি করবে না। তো কেন? দেখছেন স্যার, এই ফকিনীর বাচ্চা কত বড় সাহস, আমাদের পিছে পিছে কিনে এই অফিসে চলে আসছে। একটু আগে দেখলেন না, ওর দামাকের জন্য ওর সাথে কথাই বলা যায় না, আর এই ফকিনীর বাচ্চা কিনা আমাদের পিছে চলে আসছে। ফকিনীর বাচ্চা কোথাকার? হ্যাঁ ঠিকই, এই ফকিন্নি সেমরি। এই এই তুই তো খুব ছোট লোক, 50 টাকার জন্য তুই এখানে চলে আসছিস? তোরে আমি দারোয়ান দিয়ে বাইর করবো। এই দারোয়ান, সিকিউরিটি, জাস্ট শাট ইওর মাউথ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কাকে কি বলতেছেন আপনি? হ্যাঁ, কাকে কি বলতেছেন আপনারা? উনি আমার ওয়াইফ। হ্যাঁ, কি হয়েছে? ওনাদের সঙ্গে তুমি কোনো প্রকার ডিল করবে না, কারণ ওরা মানুষ ভালো না। এর আগে তো তুমি অনেকের সঙ্গে ডিল করতে চেয়েছি, কিন্তু ভালো মানুষের হাতে পড়োনি, যার জন্য অনেক লস হয়েছে। তাই আমি চেয়েছিলাম এবার তুমি যার সঙ্গেই ডিল করো না কেন, একটু যাচাই বাছাই করে ভালো মানুষের সঙ্গে ডিল করো। এই জন্য তোমাকে কোনো কিছু না জানিয়ে আমি রিক্সাওয়ালি সেজে আমি ওদেরকে পরীক্ষা করার জন্য ওদেরকে আমার রিক্সায় উঠিয়েছি। কিন্তু এই ডিলটা পাওয়ার কোনো যোগ্যতাই এদের নেই। এরা একটা মেয়েকে কিভাবে সম্মান করতে হয় সেটাও জানে না। এই অফিসটাই তো। এই দাঁড়া, এই সেমরি, তোর ভাড়া কত? 100 টাকা। এই একটু রাস্তা 100 টাকা হয়? এটা লো। ওই খারান, এত বড় সাহস, তুই একটা রিক্সা হলে আমার গালে সর মারলি? হ্যাঁ মারছি, এই জন্য মারছি একটা মাইয়া মানুষকে কেমনে সম্মান করতে হয় এইটা আপনি জানেন না। এই যে টাকা, আপনি যে এইভাবে টাকাটারে ফিক্কা মারলেন, এই টাকা মানুষ কত কষ্ট করে ইনকাম করে এইটা আপনি জানেন? তোর তো সাহস কম না, তুই একজন অটো রিক্সাওয়ালি হইয়া তুই আমার বসের গায়ে হাত তুলিস? হ, আমার সাহস একটু বেশি। স্যুট টাই পরার গরম দেখাইতেছেন? হ্যাঁ, টাই পরছেন। এই আপনি যে এত বড় লোক করতেছেন, এই যে টাই পরে হাঁটতেছেন, টাই পরার যোগ্যতা আপনার আছে? আমার তো মনে হয় না। এই আপনি কি আদৌ কি পড়াশোনা করে পাস করছেন? আমার তো মনে হয় না। আপনি হইছেন একটা শিক্ষিত ভূত। কত বড় স্পর্ধা! তুই আমার শিক্ষা নিয়ে প্রশ্ন তোলস, তুই আমার টাই নিয়ে প্রশ্ন তোলস। তুই হইলি একটা ফন্নির বাচ্চা, একটা ছোট লোক রিক্সাওয়ালি। তোরা আমি অশিক্ষিত হইতে পারি, কিন্তু তোর মতন শিক্ষিত হইয়া আমি মূর্খের মতন কাজ করি না। তো তোর লজ্জা হওয়া উচিত। আমি একটা অটোয়ালি হইয়া তোর গায়ে থাপ্পড় দিছি। এই তুই জানোস টাই কারা পরে? যারা গ্র্যাজুয়েট তারা পরে টাই, কিন্তু যারা গ্র্যাজুয়েট তারা কখনো এরকম অশিক্ষিতর মতন কথা বলে না। যদি তোর লজ্জা শরম থাকে তাহলে আজকের পর থেকে যখনই রাস্তায় বের হবি তখনই সম্মানের সহিত ভদ্রভাবে বের হবি। আমার একটা জরুরি কাম আছে, তোর মতন রিক্সাওয়ালির পিছনে দেওয়ার মতো সময় আমার নাই, কিন্তু তোর আমি দেখালাম। এই চলো। এরা শিক্ষার বড়াই দেখায়, এরা টাইয়ের বড়াই দেখায়। এদের টাই পরার কোনো যোগ্যতাই নেই। আলিফ ভাই, আলিফ ভাই আপনি দেখছেন দেখছেন এই এই মহিলা কত বড় খারাপ। এ কি কয়, আমার বলে যোগ্যতা নাই। ও জানে আমার টাকা পয়সার খবর, জানে আমি কত কোটি টাকার মালিক, ও জানে আমার টাই পরার যোগ্যতা নাই। না, আপনার সেই যোগ্যতা নেই। আপনি টাই পড়তে পারেন না, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। কেন জানেন? ইটস এ সাইন। টাই একটা সাইন, একটা সভ্য মানুষের সাইন। 5 পাস করে আপনি টাই গলায় ঝুলিয়ে রাখলে আপনি সভ্য হয়ে যাবেন না, আপনি শিক্ষিত হয়ে যাবেন না। একজন শিক্ষিত মানুষ, একজন সভ্য মানুষ, একজন গ্র্যাজুয়েটেড পার্সনই এই টাইটা পড়তে পারে। আপনার মতো কোনো পার্সন এটা পড়তে পারে না। আমার তো আগেই বোঝা উচিত ছিল। আপনি যখন আমার চেম্বারে আসছেন তারপর থেকে আপনার আচার ব্যবহার দেখে আমার বোঝা উচিত ছিল আপনি ঠিক কতটুকু সভ্য, আপনি ঠিক কতটুকু শিক্ষিত। আসার পর থেকে আপনি আমাকে ভাই বলে সম্বোধন করতেছেন। আপনি এতটুকু জানেন না, একটা কমার্শিয়াল জায়গাতে এসে কখনো কাউকে ভাই বলে সম্বোধন করা যায় না, তাকে স্যার অথবা মিস্টার এগুলো বলে সম্বোধন করতে হয়।
আমি কাকে কি বলতেছি? আপনার ভিতরে এতটুকু জ্ঞান থাকলে তবেই তো আপনি এতগুলো কথা বুঝতেন। আমি আপনাকে বলে শুধুমাত্র আমার ওয়ার্ডগুলো ওয়েস্ট করতেছি। যাই হোক, আজকে আমার বউ ছিল বলে আমি বেঁচে গেছি, নয়তো আমি বারবারের মতো এইবারও আরেকটা ভুল করতাম, আপনার মতো একটা অশিক্ষিত অসভ্য একটা মানুষের সাথে ডিল করে। যাই হোক, আমার বউ তার আগে আমাকে বাঁচাই দিছে। এখনো চেয়েছে কি দেখতেছে? এই যে আপনাদের ফাইল। গেট আউট, গেট আউট। এই আমাকে আলিফের গাড়ির চাবিটা দে তো। স্যার তো চাবি দিতে বলে নাই, আর স্যার যদি চাবি না দিতে কয় আমি কেমনে দিই গাড়ির চাবি? কি তোর এত বড় সাহস? আমি তোর কাছে চাবি চাইতেছি আর তুই আমাকে চাবি দিচ্ছিস না? তুই কি জানিস আমি কে? ম্যাডাম আপনি রাগ করতেছেন কেন? আলিফ স্যার যদি অনুমতি দেয় আপনি চাবি দিয়ে দেবো আপনারে, আপনি চিন্তা করেন না। আলিফ স্যারে ফোন দেন একটা। অনুমতি দিতে হবে তাই না? দাঁড়া, আমি এক্ষুনি ফোন দিচ্ছি, তোর ব্যবস্থা আমি করতেছি। হ্যালো, হ্যাঁ বলো। আমি তোমার গাড়ির চাবি তোমার সিকিউরিটির কাছে চাচ্ছি, কিন্তু ও তো আমাকে গাড়ির চাবি দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আসো। দাঁড়া, এক্ষুনি আলিফ আসতেছে, আর আলিফ আসলে তুই বুঝতে পারবি মজাটা কাকে বলে। স্যারের গাড়ির চাবি স্যারে বুঝতে নেই, অযথা আমি ঝামেলায় পড়তে চাই না। তোর এত বড় সাহস, আমার গার্লফ্রেন্ড তোর কাছে গাড়ির চাবি চাইছে, তুই তাকে চাবি দিসনি? স্যার আপনি তো আমার বইলা যান নাই যে আমি সে আসবে আর তারে আমি চাবিটা দিব, এই জন্যই আমি চাবিটা দিই নাই স্যার। এই আমি তোকে বলে যাই না, ঠিক আছে? আমার গার্লফ্রেন্ড তো তোর কাছে চাবি চাইছে, তাকে চাবি দিসনি কেন? স্যার আমি তারে কেমন করে চাবিটা দিই কোন? আপনি যদি বলতেন একবারও তাহলে আমি চাবিটা দিয়ে দিতাম, এই জন্য স্যার আমার আপনি মানলেন স্যার। আবার মুখে মুখে তর্ক করতেছিস? আমি তোকে বলি নাই, তার মানে এই না যে তুই আমার গার্লফ্রেন্ডের কাছে চাবিটা দিবি না। এক্সকিউজ মি, কি ব্যাপার ভাই? আমি কিছুক্ষণ ধরে খেয়াল করছি আপনি লোকটার সাথে খুব বাজে ব্যবহার করছেন, তাকে মারছেন, কারণটা কি? আমি কার সাথে কি আচরণ করব না করব, কাকে মারবো না মারবো সেটা আপনাকে বলতে হবে। হু আর ইউ? আমি একজন লয়ার, পাশে আমার চেম্বার। আচ্ছা লয়ার, তো আমি কি করব? কেউ কি মামলা মোকদ্দমা করছে নাকি এখানে কোনো আসামি ধরতে আসছেন? নিজের কাজে যান, অয়েল ইউর অন মেশিন। আসলে মানবিক কারণে এসেছিলাম, ভুল হয়ে গেছে না, সরি। চাবি দে। এই নাও। একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখ। আমার নাম করে যদি তোর কাছে কেউ আমার চাবিটা চায়, তাকে অবশ্যই চাবিটা দিয়ে দিতে হবে। আর এটার জন্য যদি আমার কাজে ডিস্টার্ব হয়, আমাকে যদি নিচে নেমে আসতে হয়, তাহলে তোর চাকরি কিভাবে থাকে সেটা আমি দেখব। জি স্যার। মা আমি আয়া পড়বো, আমার ছুটি দিলেই আয়া পড়বো, তুমি কোনো চিন্তা করো না। তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো মা। আচ্ছা মা, আচ্ছা মা। মা ঔষধটা কিন্তু ঠিক মতো খাইও। ওই আচ্ছা, ঔষধ ঠিক মতো- পরে খাওয়া, গাড়ির চাবি দে। গাড়ির চাবি দিমু? কার গাড়ির চাবি দিমু? আলিফ স্যারের গাড়ির চাবি দিবি। কিন্তু আলিফ স্যার তো বলে নাই চাবি দিতে। ওই আলিফ স্যারের তোরে কবুকা, আলিফ স্যারের উপর থেকে আমারে পাঠাইছে, আমি আলিফ স্যারের অফিসে কাম করি। এই যে এই পোলাটা আলিফ স্যারের অফিসের নতুন ড্রাইভার, গাড়ি ধোয়াইতে হইব। স্যার তো কয় নাই গাড়ি চাবি দিতে। ফোন দে, ওই ফোন দে, স্যারের ফোন দে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফোন দিতে হবো না। একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখ। আমার নাম করে যদি তোর কাছে কেউ আমার চাবিটা চায়, তাকে অবশ্যই চাবিটা দিয়ে দিতে হবে। আর এটার জন্য যদি আমার কাজে ডিস্টার্ব হয়, আমাকে যদি নিচে নেমে আসতে হয়, তাহলে তোর চাকরি কিভাবে থাকে সেটা আমি দেখব। আচ্ছা দিতে এই যে গাড়ির চাবি। এই চাবি দাও, বেরোবো। স্যার চাবি তো নিয়ে গেছে আপনার। গাড়ি নিয়ে গেছে, চাবি নিয়ে গেছে মানে কি? স্যার আপনার কথা বললেই তো নিয়ে গেছে। আপনার অফিসে নাকি কাম করে মহিলা, আর একটা ড্রাইভার নিয়েছিল নতুন, গাড়ি নাকি ধোয়া লাগবে, এই জন্য নিয়ে গেছে স্যার। ছোট লোকের বাচ্চা, সামান্য একজন সিকিউরিটি গার্ড, কেউ এসে আমার নাম বলবে অমনি তুই তাকে চাবি দিয়ে দিবি? কত দামি গাড়ি তুই এটা জানিস? কোটি টাকার গাড়ি, আল্লাহ কে না কে নিয়ে গেছে। আমার গার্লফ্রেন্ড পর্যন্ত আমার চেম্বারে বসে আছে, কে নিয়ে যাবে আমার গাড়িটা? স্যার আমি কি করবো বলেন? আপনি তো বলছেন যে চাবি চাইলে চাবি দিয়ে দেওয়ার জন্য, আমি চাবি দিয়ে দিছি স্যার, আমার তো কোনো দোষ নাই স্যার। শিট 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 ম্যান,
কত দামি একটা গাড়ি, এখন আমি এই গাড়িটা পাবো কোথায়? এই ছোট লোকের দাঁড়ান, কেন মারছেন ওকে? আবার আপনি? সমস্যা কি আপনার? এমনি একটা ঝামেলার মধ্যে আছে এখানে, আপনি আবার কেন আসছেন? কেউ মামলা করছে না মোকদ্দমা করছে? না, মামলা মোকদ্দমা কিছুই না, আমি এসেছি আপনার অবস্থা দেখতে। কি খুব কষ্ট হচ্ছে? গাড়ি চুরি গেছে নাকি? গাড়ি চুরি গেছে এটা আপনি কিভাবে জানলেন? আমি কিভাবে জানলাম সেটা বড় কথা না, কিন্তু আপনি অনর্থক ওকে কেন বকাঝকা করছেন, কেন ওর গায়ে হাত তুলছেন, যেখানে দোষ আপনার, অন্যায়ও আপনার। এই আমার দোষ মানে? আমার অন্যায় মানে? অবশ্যই দোষ আপনার। আমি নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি। এই লোকটা যখন তার দায়িত্ব পালন করেছিল, আপনার গার্লফ্রেন্ডকে যখন সে গাড়ির চাবি দেয়নি, তখন আপনি নিজে নেমে ওর গালে চড় মেরেছেন, ওকে বকাঝকা করেছেন, তারপর ইনস্ট্রাকশন দিয়ে গেছেন যে আমার নাম করে যখন যে চাবি চাইবে তাকে দিয়ে দেবে। তা এখন আপনার ইনস্ট্রাকশন ফলো করাতে কেন আপনি ওকে মারবেন? ও একজন সিকিউরিটি গার্ড, ওকে কিছু বলা এটা রাইট আমার আছে। আর সব থেকে বড় কথা, একজন সিকিউরিটি গার্ড হিসেবে ওর দায়িত্ব হচ্ছে সবকিছু রক্ষণাবেক্ষণ করা, সবকিছু ওর দেখে রাখা। ও, এখন আপনার ওর দায়িত্বের কথা মনে পড়ে গেল না? কিন্তু ও যখন দায়িত্ব পালন করেছিল, আপনার ইগোর কারণে আপনি কিন্তু তাকে মেরেছিলেন এবং গালাগাল করেছিলেন। আসলে আপনাদের মতন কিছু লোক না এই ধরনের লোককে ডমিনেট করার চেষ্টা করে। তারা যখন দায়িত্ব পালন করে সেটাও দোষ, দায়িত্বে অবহেলা করে সেটাও দোষ। আপনাদের কারণে ওরা তো দায়িত্বই পালন করতে পারে না। কত বড় একটা ভুল করে ফেললাম, আমার আর এত বড় ভুলের মাসুল আমি এইভাবে দিলাম আমার এত টাকা দামের গাড়ি। আচ্ছা থাক, আপনাকে আর দুশ্চিন্তা করতে হবে না। আপনার গাড়ি আর কেউই চুরি করেনি, আমি গাড়িটা চুরি করিয়েছি আমার লোক দিয়ে। আপনি চুরি করতেন মানে? হ্যাঁ, আর এই চুরিটা করিয়েছি শুধুমাত্র আপনাকে শিক্ষা দেবার জন্য। আমি বুঝতে পারছি আপনি আমাকে কি বুঝাইতে চাচ্ছেন, আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমাকে মাফ করবেন, সেদিন আপনার সাথে আমি নিজেও খারাপ ব্যবহার করছি, যেটা করা আমার উচিত হয় নাই। আসলেই তো ওর গায়ে যে সেদিন আমি হাত তুলছি এটা অনেক বড় অন্যায় করছি। ও যেটা করতেছিল এটা তো ওর ডিউটি ছিল, ও নিজের ডিউটি পালন করতেছিল। আর আমি নিজের ইগোর কারণে আমার গার্লফ্রেন্ডের সাথে বড় হওয়ার জন্য আমি ওর গায়ে পর্যন্ত হাত তুলছি। তুমি আমার মাফ করে দাও ভাই, দোষটা আমার ছিল। স্যার, আমার কাছে মাপ চাইতে হইব না স্যার, এটা আমার ডিউটি স্যার। আপনি একটা জিনিস দিয়েছেন আমার কাছে, ওই জিনিসটা তো রাখার দায়িত্ব আমার, কারণ আপনার কত টাকার জিনিস। হাই হাই ভাবি, তুমি দেখি বমি করতাছো। কিন্তু ভাবি, আমি তো এইটা বুঝতে পারতাছি না তুমি কার লগে কি করলা। ভাবি, তোমার এত বড় সাহস, তুমি আমার বউয়ের গায়ে হাত তোলো, আমার বউরে তুমি থাপ্পড় দাও। আমি নয় হাত তুলছি, তোমার বউ অন্যায় করছে, সে ছোট মানুষ, তাই আমি ওরে শাসন করছি। আর তুমি, আমি তো তোমার বড় ভাবি, তুমি আমার গায়ে হাত তোলা কিভাবে? মারবে না তো কি করবে? হ্যাঁ, তুমি যে তার বোর গায়ে হাত তুলছো সেটা কি তোমার মনে নয়? আর তুমি যে পেট বাজাইছো এটা কি ভুলে গেছো গা? কি প্রেগনেন্ট? হায় 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 রে, বাড়ির সব মান সম্মান ধুলিসাৎ কইরা দিল। এই ভাই বছরের পর বছর বিদেশে পয়রা রইছে, কোনো খোঁজ খবর নাই। প্রেগনেন্টটা হইলা কেমনে? কার লগে কি করছো? আল্লাহ তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শোনো, অনেক সহ্য করছি, এতদিন যাবত আমার খাইছো, আমার পড়ছো, আমার বাড়িতে থাকছো, আমি কিচ্ছু কই নাই। কিন্তু আজকে তুমি যেটা করছো, আল্লাহ মাবুদ, মানুষের কাছে মুখটা দেখাম কেমনে? আমি কোনো কথা শুনতে চাই না। আজকের মধ্যে এই বাড়ি থেকে তুমি চলে যাবা, কথাটা যেন মাথায় থাকে। চলো। আরে কই রে উর্মি, মাই উর্মি। আবার চলো। আচ্ছা মা, আমার একটা কথা কত। আমি তোরে এর আগে কতবার কইছি আমার বাড়িতে চল, তোর এক কথা তুই বাড়ি সেটা নড়বি না। আজ নিজেই কইলে আমার আইয়া লইয়া যাও। কি হয়েছে মা? আব্বা, এমন কিছু কথা থাকে সেটা আমি তোমার বলতে পারবো না, তবে এই বাড়িতে আমি আর থাকবো না। আমার স্বামী তো নাই, কোথায় গেছে আমি কিচ্ছু জানি না। এই বাড়িতে যদি আমি থাকি, ওরা আমার যে কোনো সময় মিথ্যা অপবাদ দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দেবে। তার চাইতে ভালো না সম্মানের সহিত এই বাড়ি থেকে চলে যাই। মারে,
তুই আমার মাইয়া, তুই সারা জীবন আমার বাড়িতে থাকলো আমার কোনো আপত্তি নাই। চল মা। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, নিয়ে যান, অন্তত আমাদের বাড়ির সম্মানটা বাঁচবে। এগুলো কি কইতেছেন মা? উর্মি এগুলো কি কয়? কি হয়েছে বুঝতে পারতেছেন না নাকি জানেন না? ও, আপনি আবার জানবেন কিভাবে? আপনি তো আর আমাদের সংসারে থাকেন না। আপনার মেয়ে যে অকামটা করছে সেটার জন্য আমাদের সম্মান মাটির সাথে মিশে গেছে, ধুলিস্যাৎ হয়ে গেছে, একদম পেট বাজাইছে আপনার মেয়ে। একদিকে তো আমার ভাই বছরের পর বছর বিদেশে কি করতেছে তার কোনো নামগন্ধই নাই, খবরই জানি না, সে কোনোদিন খোঁজ খবরই নেয় না। আর এদিকে তার বউ মহারানী ভিক্টোরিয়া কার সাথে না কার সাথে পরকীয়া করে আসছে, পেটটা বাজায় নিয়ে আসছে। আর যখন আমার বউ বলতে গেছে তখনই আমার বউয়ের গায়ে হাত তুলছে। বাহ, এই নিয়ে যান। আপনি এগুলো কি কইতেছেন? আমি আমার মাইয়ারে জন্ম থেকে চিনি, হ্যাঁ রগে রগে চিনি। আমার মেয়ের চরিত্র আমি জানি না? আর মাইসে কি বমি করলেই সে গর্ভবতী হয়ে যায়? আপনারা দেখি শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতন কথা কন। মানুষে কত কারণে বমি করতে পারে, পেট ব্যথায় করতে পারে, পেটের সমস্যা হইলে করতে পারে, পাথর পুতর হইলে করতে পারে। আর আপনারা এত বড় একটা অপবাদ দিয়ে দিলেন। আপনার মাইয়া কি করছে এটা আমরা খুব ভালো করে বুঝছি, আর কেন হইতাছে সেটাও ভালো করে বুঝছি। এত পেঁচাল না পাইরা নিয়ে যান। আর শুনুন, এই বাড়িতে না আপনার মেয়ে ছাড়া আরো একটা মেয়ে থাকে, সেটা হচ্ছে আমি। আর আপনার মাইয়া কিসের জন্য বমি করছে এটা কি আমরা বুঝি না? বুঝতে পারছি, যার স্বামী নাই তার কিচ্ছু নাই, কেউ নাই, অসুবিধা নাই, অসুবিধা নাই। দোষ যেহেতু আমার মাইয়ার, আমি আমার মায়ের লইয়াই যাইতাছি। চল। দাঁড়ান, আপনাদের কোথাও যেতে হবে না। কি ব্যাপার ভাইয়া, আপনি আমার হাজবেন্ডের গায়ে হাত তুলেন কেন? আমি বলতে আছি তোমার হাজবেন্ডের গায়ে কেন আমি হাত তুলেছি। এই যে তুই কি কাজটা করলি বলতো? বাবার দেওয়া ব্যবসাটাকে নষ্ট করে ফেললি। তুই যদি সেদিনকার দোকানের ভিতরে যদি মদের বোতল এবং গাঞ্জা যদি না রাখতি, তাহলে আমার 2টা বছর জেল খাটতে হতো না। তুই যে অপরাধ করেছিস সেই অপরাধের শাস্তি তোকে পেতেই হবে। তুমি শুধু দোকান হারাইছো, আর আমি তো আমার নিজের ইজ্জতটাই হারাইতে নিছি। তোমার ভাই কি কইতাছে জানো? আমি বমি করতেছি এই জন্য নাকি আমি গর্ভবতী। আমার মাথায় মিথ্যা অপবাদ দিতেছে। তুমি নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে ওরা আমার চাকরানির মতো ঘাটাইছে। সংসারের সমস্ত কাজ আমি করছি, তারপরেও আমার কোনো দুঃখ ছিল না। আমি মনে করছি আমার ছোট ভাই ছোট বোন রে খাওয়াইছি কাম কইরা, কিন্তু আজকে যেটা করছে ওরা তো খুবই অন্যায় করছে। আমারে মিথ্যা অপবাদ দিতেছে আমি নাকি অন্য বেটার সঙ্গে পরকীয়া কইরা আমি নাকি পতি হইছি। তুমি তো আমারে খুব ভালো করেই চিনো আমি কই ধরনের মাইয়া। ওরা আমার 3-4 দিন ধরে বাসি খাবার খাওয়াইতেছে, আর এই বাসি খাবারের জন্য আমি বমি করতেছি। আসলে বমিটা কোনো বিষয়ই না, ওরা আমারে বাড়ি থেকে বাইর করে দেওয়ার জন্য এই মিথ্যা নাটক সাজাইছে। আমি বুঝতে পেরেছি, তুই তো অপরাধ একটা করেছিস আমার সাথে, তারপর তোর ভাবির সাথেও তুই অপরাধ করলি। না, তুই ক্ষমার অযোগ্য। তুই আমার ভাই হতে পারিস নি। তুই যদি আমার ভাই হতি তাহলে এই কাজটা কখনই তুই করতে পারতি না। বেরো বেরো, এই বাড়ি থেকে বের হ। তুই ভুলে যাস না এই বাড়িটা বাবা আমার নামে লিখে দিয়েছে, আর সেই বাড়িতে তুই থাকিস। তোকে যদি এই বাড়ির কানা করিয়ে না দিই তুই কিছুই করার নাই তোর। এখন বের হয় বাড়ি থেকে, আমার বাড়ি থেকে তুই বের হ। ভাই আমি হাত জোর করে মাপ চাইতেছি। আমি মানতেছি আমি অন্যায় করছি, আমি ভুল করছি। এখন আমি তো তোমার ছোট ভাই না, অন্যায় কইরা ফালাইছি, মাফ করে দাও। আর এমনিতেও এই বাড়ির থেকে যে বাইর করে দিতেছো আমরা যামু কই, আমরা থাকমু কই, আমরা খামু কি? ভাইজান তুমি আমারও মাফ করে দাও। আমি তোমার প্রতিজ্ঞা করতেছি আমি আর জীবনে কোনো অন্যায় কাজ করুম না। আর ভাবির সাথে যা করছি এটার জন্য আমি মাফ চাইতেছি। ভাবি আপনি আমার মাফ করে দেন। হ ভাইয়া আর ভাবি, আপনারা দুজনে আমাকে মাফ করে দেন। তোদের কোনো মাপ নেই। তোরা দুজনই যদি এখান থেকে বের হয়ে যাস তাহলে আমি খুশি হব, আমি অনেক হ্যাপি হব। দাঁড়াও, এই বাড়ি থেকে কোথাও যাবে না, এই বাড়িতেই থাকবা। বলতেছিলাম কি, ওরা তো ওদের ভুল বুঝতে পারছে। তাছাড়া ওরা যদি এই বাড়ি থেকে চলে যায় তুমি কি তোমার সাজা ফেরত পাবা? ওরা এই বাড়ি থেকে গেলে তো ওরাও সাজা পাইব।
আর তুমি তো বড় ভাই, আর ভুল ক্ষমা করে দেওয়া এটা একটা বড় ভালো কাজ। তাই বলতেছিলাম ওরা এখানে থাক, ওদের আমরা আর একটা সুযোগ দিই। আমি তোমার কাছে অনুরোধ করছি। আমি অবৈধ সম্পত্তির মালিক হতে চাই না, কারণ আমি চাই সৎভাবে বাঁচতে এবং সৎভাবে জীবনযাপন করতে। সিকিউরিটি গার্ডের বাচ্চা, তোর এত বড় সাহস! ডিউটি টাইমে তুই ডিউটি রেখে এখানে দাঁড়ায় দাঁড়ায় প্রেম করতেছিস? নামো। ওর সামনে ঘুরে যাবো। দারোয়ানটা কোথায়? চাবি তো ওকে দিতে হবে, নয়তো আবার গাড়ি অন্য কেউ বের করবে, তখন আমার গাড়িটা ওদের সামনে প্রবলেম হয়ে দাঁড়াবে। আশেপাশে দেখো কোথায় আছে। কি ব্যাপার? ওটা দারোয়ান না? ও মাই গড, সাথে মেয়েটা কে? ওর এত বড় সাহস, ডিউটি এখানে রেখে ও ওখানে দাঁড়ায় দাঁড়ায় প্রেম করতেছে। ওরা আমি মজা বুঝাইতেছি, আসো তো। সিকিউরিটি গার্ডের বাচ্চা, তোর এত বড় সাহস! ডিউটি টাইমে তুই ডিউটি রেখে এখানে দাঁড়ায় দাঁড়ায় প্রেম করতেছিস? চাকরি নেওয়ার সময় তো খুব নমনম করিস। স্যার, চাকরিটা আমার অনেক দরকার স্যার, এই চাকরিটা না পাইলে আমার পরিবারটা জলে ভেসে যাবে স্যার। আর চাকরি পাওয়ার পরে নিজের ইচ্ছা মতো চলা শুরু করিস, তাই না? স্যার, আমি তো কোনো দোষ করি নাই স্যার। ওখানে এখন কোনো গাড়ি ঘুরেই ছিল না, তার কারণে ভাবলাম যে আমার বউটা এখানে আসছে, আমি একটু বউয়ের সাথে দেখা করে কথা বলি। তোর বউ আসছে এখানে তোকে পীড়িত করার জন্য ডিউটিতে রাখা হয়েছে? উর্মি, কিরে তোর এই অবস্থা কেন? ও মাই গড, হাই হাই হাই, এ কি অবস্থা তোর? ক্যাম্পাসের একমাত্র ফ্যান্টাসি গার্ল ছিলি, আর আজকে তোকে দেখে আমার খুব আফসোস হচ্ছে। ও বুঝতে পারছি, 1 বছর আগে যে পালায় বিয়ে করছিলি এই সিকিউরিটি গার্ডকে। ঠিক আছে, ভালো মানাইছে। তোদের মতো সুন্দরী মেয়েরা দিন শেষে এইগুলাই করে, হয়তো কোনো সিকিউরিটি গার্ড, নয়তো কোনো রিক্সাওয়ালা, আর নয়তো কোনো গাঁজাখোর। আফসোস হচ্ছে তোকে দেখে। যাই হোক, তোর সাথে এত কথা বলে আমার লাভ নাই। চাকরি তো আর তোকে দেইনি, চাকরি দিছি তোর স্বামীকে। এই চাকরি এই জন্য দিছি, হ্যাঁ? ওইখানে গাড়ি থাকুক আর না থাকুক, তোর ডিউটি হচ্ছে ওখানে দাঁড়ায় থাকা। তোর ডিউটি হচ্ছে সবকিছু রক্ষণাবেক্ষণ করা। সেগুলো না করে তুই এসে তোর বউয়ের সাথে পীড়িত করতেছিস। পীড়িত করার জন্য তোকে মাসে মাসে মাইনে দেই। তোরে তো আমি আজকে মজা বুঝাইতে। স্যার, স্যার আপনাকে যে বলেছিলাম স্যার, একটু যেতে হবে আপনাকে। এই কাকে স্যার বলছেন আপনি? স্যারকে স্যার বলছি। আপনাকে তো আগেই বলেছি, বাবার দেওয়া কোনো টাকা পয়সা বা কোনো অফিসিয়াল কাজ আমি করব না। স্যার, আমি আপনাদের পরিবারের লিগ্যাল অ্যাডভাইজার। স্যার, আপনার নামে যে 10 কোটি টাকার ফিক্সড ডিপোজিট আছে ওটা তো স্যার ম্যাচিউর হয়ে গেছে। আপনি যদি স্যার না যান, ওটা তো শুনতে পারছি না, আর ওটা তুলে আপনি স্যার যেখানে যেভাবে অ্যাপ্লাই করবেন। এই ওয়েট, কিসের নাটক শুরু করছেন এই জায়গায়? হ্যাঁ, কিসের 10 কোটি টাকা, কিসের ফিক্সড ডিপোজিট? আমি তো কিচ্ছু বুঝতেছি না। সামান্য একজন সিকিউরিটি গার্ড, তার নাকি আবার ফিক্সড ডিপোজিট আছে, সেখানে 10 কোটি টাকা আছে। মাথা ঠিক আছে আপনার? ভাই, মাথা আমার ঠিকই আছে, আপনার মাথা ঠিক নাই। আপনি ওনাকে চেনেন? আপনি জানেন উনি কে? ওনার বাবা বাংলাদেশের একজন বিশিষ্ট আমলা ছিলেন, অঢেল সম্পত্তির মালিক, প্রায় 3-3.5 কোটি টাকার মালিক ওনার বাবা। আর উনি ওনার বাবার সাথে অ্যাডজাস্ট করতে পারছিলেন না, বিধায় উনি ওনার মতন আলাদা হয়ে গেছে। আমার তো ভাবতে অবাক লাগতেছে, এই কোটি কোটি টাকার মালিকের ছেলে নাকি একজন সিকিউরিটি গার্ড। আরে বাবা, আমিও তো সেটাই ভাবতেছি, এত টাকা থাকতে একজন সিকিউরিটি গার্ড আপনি? ওয়াই? আমার বাবার অনেক সয় সম্পত্তি আছে, সেগুলো হলো অবৈধ সয় সম্পত্তি। আর আমি অবৈধ সম্পত্তির মালিক হতে চাই না, কারণ আমি চাই সৎভাবে বাঁচতে এবং সৎভাবে জীবনযাপন করতে। হয়তো আমার বাবার কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু সেই টাকার মালিক আমি হতে চাই না। আমি একজন সিকিউরিটি গার্ড, এটাই আমার গর্ব। মাস শেষে যে টাকাটা আপনি বেতন দেন স্যার, সেই টাকা দিয়ে আমার হয়ে যায়। আমার আর কোনো টাকার প্রয়োজন নাই। আমি সৎভাবে বাঁচতে চাই, আমি সৎভাবে জীবন কাটাতে চাই। আপনি যদি ওই টাকাটা এতিমখানায় দেন, তাহলে আমি সইটা করতে পারি, বাবাকে বলে দিয়ে। ওকে স্যার, আমি সব প্রসেস করছি। ওয়ালাইকুম সালাম। বাহ, আজকে আমি মানতে বাধ্য হলাম, এখনো দুনিয়াতে ভালো মানুষ আছে, আর সেই জন্যই হয়তো বা আমাদের দুনিয়াটা এখনো এত সুন্দর। আমি তোমার ডিসিশনে স্যালুট জানাই, অনেক ভালো, প্রাউড অফ ইউ ম্যাম। এই যে আলী, তুই জিজ্ঞেস করেছিলি না আমি কেন ওকে বিয়ে করেছি? আসলে ও একজন ভালো মানুষ, আর ওর মতন ভালো মানুষ হয়তোবা আমি আমার জীবনে কখনো খুঁজেই পেতাম না। আমার বাবার টাকা পয়সা কোনো কিছুই নেই, কিন্তু ওর বাবার অঢাল টাকা আছে, কিন্তু তারপরেও ও আমাকে বিয়ে করেছে, আমার হাত ধরেছে। এরকম একটা মানুষ কিন্তু চাইলেই পারতো,
ওর মতন ওর লেভেলের একটা মেয়েকে বিয়ে করতে, কিন্তু ও সেটা করেনি। ও আমাকে ঠকায়নি, ও আমাকে ভালোবেসেছে, আমাকেই বিয়ে করেছে। আর এই মানুষটার কাছে আমি অনেক ভালো আছি, আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নেই। আমি একজন সৎ মানুষ পেয়েছি, এতেই আমি খুশি। আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করছি। মাফ করে দিস, তোকে যা ইচ্ছা তাই বলে অপমান করছে, কত উল্টাপাল্টা কথা শুনে দিছে। আসলে আমাদের বোঝা উচিত একটা মানুষ কেমন, সে মানুষ হিসেবে কেমন। মানুষের শুধু আউটলুক আর তার কর্ম দিয়ে বিচার করলে চলে না, মানুষটা কেমন এটা বিচার করতে হয়। বাই দ্য ওয়ে, তুমি যেহেতু তোমার ডিসিশন নিয়েই নিছো, নিজের মতো করে জীবন চালাচ্ছ, সিকিউরিটি গার্ডের চাকরি করতেছো, তবে সেটা মন দিয়ে করো। এইভাবে ফাঁকি দিলে তো চলবে না। চাবিটা নিয়ে গাড়িটা পার্ক করে দিও। স্যার আপনি আপনি করে বলছেন কেন আমাকে? আগেও যেভাবে বলেছেন আমাকে সেভাবেই বলবেন, আমি খুশি হব স্যার। জীবনের বাজিতে তুই একদম জিতে গেছিস, একজন ভালো মানুষ পেয়েছিস। দোয়া করি তোরা সবসময় ভালো থাক। স্যার চল। আজকে কিন্তু দুপুরে আমরা একসঙ্গে খাবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি খাবারটা আবার নিয়ে আসো, আমরা ওখানে বসে খাবো। তোমার যদি আমার লগে যাওয়ার হয় তাহলে তুমি এক্ষণ আমার লগে যাইবা। পোলা আরোহী, ওই পোলা কিন্তু ভালো না। ভালো নাকি খারাপ এটা আমি নিজে বুঝে নেবো। তোর এত বড় সাহস! এই তো টাকাগুলা পাইয়া গেছি গা, এখন তাড়াতাড়ি বেরোই দেবো, নাহলে যে কেউ দেখে ফেলতে পারে। চলো। সব নিয়ে আসছো? হ্যাঁ, টাকা পয়সা সব কিছু নিছি। চলো। চলো। এই তোর 100 বার কইছি এই পোলার লগে তুই সম্পর্ক রাখবি না, আর তুই এখন এই পোলার লগে ভেগে যেতেছস। হ্যাঁ, এই শয়তান ছেলে। কি ব্যাপার, আপনি ওর গায়ে হাত তুলতেছেন কেন? তোমার এত বড় সাহস, তুমি আমার মাইয়া লয়ে ভাগ্যা যাইতেছো, আবার আমার মুখের উপরে তর্ক করতেছো। হ্যাঁ, এই বেয়াদব পোলা। মা, সাহস ওর না, সাহস আমার, কারণ ওরে আমি ভালোবাসি। আর আমার বিয়ে যদি করতেই হয় আমি ওরে বিয়ে করবো। কি করলি তুই? পরে বিয়ে করবি? তুই নিজের পায়ে নিজে কুড়াল মারতাছস কিন্তু। আরোহী, তুমি আমারে তোমার বাড়িতে আসতে কইছো যেন আমি তোমার এনে পালাইতে পারি, এই জন্য আসতে কইছো নাকি তোমার মায়ের অপমান সহ্য করার লেগে আসতে কইছো? আমি তোমার সাফ সাফ কয়ে দিতেছি, তোমার যদি আমার লগে যাওয়ার হয় তাহলে তুমি এক্ষণ আমার লগে যাইবা। আর যদি তুমি আমার লগে আজকে না যাও, আমি আর জীবনে তোমার সামনে এসে খারাপ না। কি করতেছে এসব? আমি তোমার ভালোবাসি, আর তোমার স্যার আমি কই যাবো? দেখো মা, আমার আজ হলো বিয়ে দিতে হইব, কাল হলে বিয়ে দিতে হইব। বিয়ে যদি দিতে হইব, আমার ওর লগে বিয়ে দিতে তোমার সমস্যা কি? আরোহী, ওই পোলা কিন্তু ভালো না। ভালো নাকি খারাপ এটা আমি নিজে বুঝে নেবো, তোমার হ্যাঁ চিন্তা করা লাগবো না। আচ্ছা, যাবি না, যাবি না। আরোহী, শেষবারের মতো কইতেছি, তোমার যদি আমার লগে যাওয়ার হয় তাহলে ওই হাতটা ছাড়ি দিয়ে তুমি আমার লগে যাবা। তোর এত বড় সাহস! হ্যাঁ, আবার আইসোস আমার বাড়িতে ফিরা? হ্যাঁ, কি জন্য আইসোস? কি জন্য আইসোস? ওই মুখটা দেখানোর জন্য? তোর ওই মুখটা আর দেখতে চাই না, আমি দেখতে চাই না। তুই আমার বোন না, তুই বোন নামে কলঙ্ক। ছোটবেলা থেকে তোরে কোলে পিঠে করে মানুষ করলো এই ভাই, আর সেই ভাই রে ভুইলা তুই চলে গেলি আরেকটা পোলার হাত ধইরা। তুই কেমন করে পারলি? একটু ভাবলি না ভাইয়ের কথা? ভাবলি না ভাবির কথা? এই সংসারের মায়া ভালোবাসা ছাইরা সব চলে গেলি গা? আমাদের ভালোবাসার চেয়ে কি ওই ছেলের ভালোবাসা বড় হয়ে গেছে? হ্যাঁ, কি জন্য তুই ওই ছেলের সাথে পালাইলি? এই তুই ছোট্টবেলা যখন স্কুলে যাইতি তখন আমার কাছে বলতি ভাই আমাকে 5 টাকা দাও, আমি তোকে 10 টাকা দিতাম। বড় হওয়ার পর যখন তুই কলেজে গেলি তখন 500 টাকা চাইতি, আমি তোকে 1000 টাকা দিতাম। সেই ভালোবাসা ভুলে গেছস? তুই যখন যেটা আবদার করছে এই ভাইয়ের কাছে, তখন সেই আবদারে আমি রাখছি। সেই ভালোবাসাকে প্রত্যাখ্যান করে তুই একটা ছেলেকে চিনোস না, জানোস না, সেই ছেলের হাত ধরে চলে গেলি। আরে অন্য মানুষের বোনদের যে পরিমাণ ভালোবাসতো ভাইরা, তার চেয়ে বেশি ভালোবাসতাম আমি তোরে। কিন্তু তুই কি করলি? হ্যাঁ, ভালোবাসার কি প্রতিদান দিলি? এই মুখ পুড়াইয়া তারপরে ফিরে আইসোস না? বুঝতে পেরেছি, তুমি যে 5 লক্ষ টাকা নিয়ে গিয়েছিলে, এখন কই তোমার সেই ভালোবাসার মানুষ কই? মানে 5 লক্ষ টাকা শেষ, তোমাদের ভালোবাসাও শেষ। টাকা শেষ হয়েছে আর ভালোবাসা জানলার ফাঁক দিয়ে পালিয়ে গেছে, তাই না?
তুমি কি মনে করেছো যে তুমি আবার আসবে, এভাবে কান্নাকাটি করবে, আবার টাকা নিবে, আবার চলে যাবে? দেখো আরোহী, তুমি যদি এই চিন্তা ভাবনা করে এখানে আসো তাহলে আমি মনে করবো তুমি ভুল ভাবছো। আমাদেরও তো একটা ভবিষ্যৎ বলে কিছু আছে, তাই না? তুমি যখন চলে গিয়েছো মা তোমাকে বারবার আটকানোর চেষ্টা করেছে, তুমি যেও না, ছেলেটা ভালো না। তার সম্পর্কে কোনো কিছু যাচাই বাছাই না করে তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে হাত ধরে চলে গিয়েছো। আবার কোন মুখে তুমি এই বাড়িতে ফিরে এসেছো? যাও, তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে ফিরে যাও। আমি তোমার কাছে হাত জোর করছি, এই পরিবারের মান সম্মানটা তুমি আর নষ্ট করো না। সামনে আমি মা হতে যাব, তখন আমার সন্তান তোমাকে দেখে কি শিখবে বলো, যে তার ফুপ্পি এরকম? আমি তোমার মতো মেয়েকে এই বাড়িতে রাখতে পারবো না। তুমি দয়া করে এখান থেকে চলে যাও, আর এটাই তোমার জন্য মঙ্গল হবে। আরে পরিবারের মানুষ কোনো দিনই বোনের খারাপ চায় না। প্রত্যেকটা ভাই চায় বোনকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে। আমিও চেয়েছি যে একটা ভালো ছেলের হাতেই তোকে তুলে দিব, কিন্তু তুই কি করলি? আমার কথা মানলি না, মায়ের কথা মানলি না, ভাবির কথা মানলি না। আজ সেই পরিবারের কাছে আবার ফেরত আসলি কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য? তোর লজ্জা করলো না আমাদের কাছে ফেরত আসতে? ভাইয়া বিশ্বাস করো, ওই আমারে কিভাবে কি বুঝাইছে আমি কিচ্ছু বলতে পারবো না। আমি একদম ঘরের ভিতরে ছিলাম, ভালো মন্দ কিচ্ছু বোঝার মতন আমার ক্ষমতা ছিল না। ও আমাকে যা বলতো ওর সব কথাই আমি হ্যাঁ হ্যাঁ করতাম, ওর কোনো কথাই আমি না না করতাম না। যখন আমি এই বাড়ি ছেড়ে তোমাদের ছেড়ে চলে গেলাম তখন বুঝতে পারছি ও আসলে কতটা খারাপ মানুষ। আমি তো এর আগে বুঝতে পারি নাই। আমি যদি বুঝতে পারতাম তাহলে তো তোমাদেরকে ছেড়ে আমি যেতাম না। যখন আমাকে বিয়ে করলো, বিয়ের পর ওর আসল রূপ বের হয়ে গেল। প্রত্যেকটা দিন আমার গায়ে হাত তুলতো, নেশা করতো, জুয়া খেলতো। আর এই বাড়ি থেকে আমি যে পরিমাণ টাকা নিয়ে গেছি সেই টাকাগুলো দিয়ে জুয়া খেলতো, নেশা করতো। যে টাকাগুলো শেষ হয়ে গেছে এখন আমাকে বলতেছে আমাকে নাকি ওর কোনো প্রয়োজন নাই। এখন সে অন্য একটা মেয়েকে বিয়ে করছে। আমি এগুলো সহ্য করতে না পারি না, আমি তোমাদের কাছে চলে আসছি। এখন যদি মা তুমি যদি আমাকে মাফ না করো, আমার আসলে মরা ছাড়া কোনো গতি নাই। ভাইয়া তুমি আমাকে এবার মতন মাফ করে দাও। তুমি না বললা তুমি আমাকে কতটা ভালোবাসো? যদি ভালোবেসেই থাকো তাহলে তুমি তোমার বোনের ভুলগুলো কেন মাফ করতে পারবা না? ভাবি তুমিও কি আমাকে মাফ করতে পারবা না? মা, ভাইয়া, ভাবি, আমি তোমাদের কথা দিতেছি এরপর থেকে আমি এমন কোনো কাজ করব না যাতে তোমরা খুব কষ্ট পাও। বিশ্বাস করো ভাইয়া, বিশ্বাস করো ভাবি। দেখো আরোহী ছোট মানুষ, ওর বয়সটা কম, না জেনে একটা ভুল করে ফেলেছে। এখন কি আর করবে? আত্মহত্যা করা মহাপাপ। তোমরা ওকে ক্ষমা করে দাও, এটাই ওর জন্য মঙ্গল হবে। আমি আশা করছি ভবিষ্যতে ও এরকম কিছু করবে না। বাবারে, ও যে তোর ভুল বুঝে আইসাই পড়ছে, এখন তুই ওর বড় ভাই, তুই এখন যেটা ভালো মনে করিস ওইটাই কর। আরে কি ব্যাপার সোনিয়া, তুই এখানে? তোর পোশাক আশাকের অবস্থা এরকম কেন? এই কি ব্যাপার, কোনো ফকির টকির বিয়ে করলে নাকি, যার কারণে এরকম হয়ে গেছে চেহারাটা? আরে তোরা কি বলছিস? আসলে তেমন কিছু না। আরে থাক থাক, তোকে আর কিছু বলতে হবে না। আমাদের যা দেখার যা বোঝার আমরা বুঝে গিয়েছি। তা এখানে কি রিক্সার জন্য ওয়েট করতেছিস নাকি? আরে রিক্সার জন্য ওয়েট করবো না, কি জন্য ওয়েট করবো? ওদের কি দামি গাড়ি আছে নাকি? দেখ, তোরা কিন্তু এইভাবে আমার সাথে কথা বলতে পারিস না। আর এইভাবে আমাকে অপমান কেন করছিস? আগে তো জান যে কি হয়েছে। এই তুই না ভার্সিটিতে ভালো রেজাল্ট করেছিলি, কি চাকরি বাকরি কি পাইছস নাকি পাস নাই? এই যে আমাকে দেখ, ওকে দেখ, আমরা কিন্তু একটা ভালো জব করি আর সেখানে ভালো মাইনে পাই। মাস গেলে ও পায় 30,000 টাকা, আমি পাই 30,000 টাকা। তোর যে অবস্থা এটা দেখে না আমাদের খুবই খারাপ লাগছে রে। যাই হোক, তোর যদি কোনো কিছু দরকার হয় আমাদেরকে বলবি, ঠিক আছে? আমরা তোকে হেল্প করব, যেহেতু আমাদের বন্ধু ছিলি। আর শোন, সব জায়গায় তার তোকে পরিচয় করে দেওয়া যাবে না, কারণ তোর তো সেই লেভেলটা নাই। এ দেখ না, ওই গাড়িটা না আমি পছন্দ করছিলাম, কত সুন্দর লাগে রে মাম্মা, হ্যাপি লাগে ওই গাড়িটা। এই আমার কাছে ওদিনকে টাকা থাকলে না ওই গাড়িটাই নিয়ে নিতাম, খালি অনেক টাকা দেখে নিতে পারলাম না। আসলে রাস্তা জ্যাম ছিল, আমার লেট হয়ে গেছে। চলো আমরা বের হইতে হবে। কোনো সমস্যা নেই, কিন্তু আগে তো পরিচয় হও। ওরা হচ্ছে আমার ফ্রেন্ড, আমরা ভার্সিটিতে একসাথেই পড়াশোনা করেছি। ও আচ্ছা আচ্ছা, নাইস টু মিট ইউ।
আর এই যে তোরা না ঠিক আগের মতোই রয়ে গেলি। এতদিন পর দেখা হয়েছে, আমি তো ভেবেছিলাম আমি কেমন আছি এটা জিজ্ঞেস করবি, কিন্তু সেটা জিজ্ঞেস না করে ভার্সিটিতে তোরা যেমনটা ছিলি এখনো সেম তেমনটাই আছিস। নিজেকে পরিবর্তন কর, না হলে কিন্তু লাইফে কিছুই করতে পারবি না। আর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। রাজ চলো। এক মিনিট, আচ্ছা আপনারা কে কি করছেন? আমি একটা কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর। আর আপনি? আমিও ওই কোম্পানির সেলসম্যান হিসেবে জব করছি। ভেরি গুড। আসলে কি আমি খুব বড় কিছু করি না, ছোটোখাটো কাজ করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আপনাদের বান্ধবীকে নিয়ে আমি খুব সুখে আছি। আর আপনাদের কথা বলি শুনেন, আপনারা যে জবটা করছেন না কেন ভালো কাজই করছেন, কিন্তু ভবিষ্যতে যদি আপনাদের আরও কিছু ভালো প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর হ্যাঁ, ওয়েট, এই যে এই কার্ডটা রাখুন। এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন টয়োটা কোম্পানির গাড়ি। বাংলাদেশের টয়োটা কোম্পানির যে কটা শোরুম আছে সবগুলো আমার আন্ডারে আছে, সবগুলো আমিই কন্ট্রোল করি। যদি আপনাদের কোনো জবের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। ওর ফ্রেন্ড তো। ও মাই গড, আপনি টয়োটা কোম্পানির, তার মানে ওই কোম্পানি তো আমি অনেকবার সিভি জমা দিয়েছিলাম, কিন্তু আসলে না আমাদের চাকরিটা হয়নি। যদিও এইভাবে একটা ব্যবস্থা হয়ে যেত খুব ভালো হতো। আমরা যেখানে জব করি না ওখানে আসলে আমাদের স্যালারিটা না একদমই কম, 30-35 হাজার টাকা, সব মিলে 40 হাজার টাকা ইনকাম হয় মাসে। কিন্তু এই কোম্পানিতে জব করতে পারলে তো মনে হয় স্যালারি হবে 70 থেকে 80 হাজার টাকা। আর গাড়ি যখনই সেল হবে তখনই কমিশন। প্লিজ একটু দেখেন না, আমাদের একটা ব্যবস্থা করে দিতে পারেন কি না? এখন যেহেতু আপনার ওর ফ্রেন্ড অবশ্যই আমি হেল্প করবো, কিন্তু এতক্ষণ আমি এখানে ছিলাম না, তো আমার কাছে মনে হচ্ছে আপনারা হয়তো আমার ওয়াইফকে এমন কোনো কথা বলেছেন যাতে ও কষ্ট পেয়েছে। একটা কথা বলি শুনুন, যে অবস্থানে আপনারা আছেন খুব ভালো আছেন, এর থেকে ভালো কিছু চাইলে অবশ্যই ভালো কিছু করতে হবে। আর আপনাকে আমি যে জবের কথা বললাম সে আপনি অ্যামাউন্টে চলে গেলেন। অ্যামাউন্টটা ইনকাম করতে হলে কষ্ট করতে হয়, মেহনত করতে হয়, যেটা আমিও করেছি, যে কারণে আজকে আপনার বান্ধবীকে নিয়ে ভালো আছে। যদি আপনার ওর ফ্রেন্ড, আমি আপনাদেরকে অপমান করতে চাই না, কিন্তু এই কথাগুলো বললাম আপনাদের ভালোর জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। সোনিয়া চলো, আমাদের লেট হয়ে যাচ্ছে। দেখ ওর কপালটা কত ভালো, কত একটা ভালো ছেলেকে বিয়ে করেছে। আর আমরা কি করেছি? তোর আর আমার কপাল, ইচ্ছা করতেছে তোর কপাল বাঁচায় দুইটা বাড়ি দিই আমি। আর রাখ, তুই তো আগে কথা শোনানো শুরু করছিস, তারপর না আমি বললাম। এখন চল। ঠিক আছে চল।